ব্রিগেডিয়ার দাস, একেবারে বাংলাদেশের প্যাটার্ন নেপালেও কি সমানভাবে লক্ষ্য করা যাচ্ছে? যে বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরুতে একটা স্বতঃস্ফূর্ত বলে মনে হচ্ছিল, পরে পুরোটার নিয়ন্ত্রণ মৌলবাদীদের হাতে চলে যায়। তারপর দেখা যায় যে জেল থেকে একের পর এক জঙ্গি কয়েদি তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা জেল ভেঙে পালিয়ে যাচ্ছে। এবং আজকে নেপালে একই ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ স্বতঃস্ফূর্ত জেনজির আন্দোলন এই মুহূর্তে আদৌ কি স্বতঃস্ফূর্ত রয়েছে, নাকি সেটা এখন হাইজ্যাক্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে? দেখুন, একটা তো স্বতঃস্ফূর্ততা ছিল যে দুর্নীতির বিরুদ্ধে, স্বজন পোষণের বিরুদ্ধে, নেতাদের হাই হ্যান্ডেডের বিরুদ্ধে একটা কিছু বুড়ো হাবরা পলিটিশিয়ান বাংলাদেশের, তারা ঘুরে ফিরে মিউজিক্যাল চেয়ার করে বাংলাদেশের ক্ষমতা ভোগ করছিল, যেমন ওলি, যেমন শের বাহাদুর দেউপা এবং যেমন প্রচণ্ডা। এরাই কখনো অপোজিশন লিডার আর কখনো মেইন পার্টি। এবং এই গত 17 বছরে সব রকম কম্বিনেশন এরা করে নিয়েছে। কখনো কমিউনিস্টের সাথে কংগ্রেস, কখনো কমিউনিস্ট মেইন স্ট্রিমের সাথে কংগ্রেস, সব রকম কম্বিনেশন করে নিয়েছে এবং এরা ক্ষমতা ছাড়েনি, তার বিরুদ্ধে ছিল। কিন্তু স্বতঃস্ফূর্ত আন্দোলনে জেনজি রাস্তায় দাঁড়িয়ে আগুন লাগাচ্ছে, জেলখানার থেকে কয়েদি বেরিয়ে যাচ্ছে বা 5 স্টার হোটেলকে জ্বালিয়ে দিচ্ছে, সেটা হতে পারে না। আমি 2 দিন ধরে বলে যাচ্ছি, অনেক সময় বাকি বক্তাদের বিরুদ্ধে গিয়েও বলছি যে পিছন থেকে কলকাঠি নাড়া হতে পারে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে হয়তো আর 1-2 দিন পরে আরও পরিষ্কার হয়ে যাবে। আপনি বাংলাদেশের উদাহরণ টানলেন, আমার মনে হয় আরব স্প্রিং বলুন 2011-তে, শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন এবং নেপাল বলুন এবং তার আগে মিয়ানমার বলুন, প্রত্যেকটাতে কোনো বড় বৃহৎ শক্তির ক্ষমতার একটা প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমি বুঝতে পারছি না সেই বৃহৎ শক্তিটি আমাদের পাশের দেশের বৃহৎ শক্তি না পৃথিবীর সবথেকে বড় শক্তি, সেইটা বুঝতে পারছি না। যারা রেজিম চেঞ্জ করে এবং নিজেদের কাজটা গুছাবার জন্য গণতান্ত্রিকভাবে না গিয়ে এই রকমভাবে মবক্রেসি বলে এটাকে, যে মবের দিয়ে একজন কাউকে বসিয়ে দেওয়া, যেটা বাংলাদেশে হলো। কারা বসে আছেন বাংলাদেশে গত 1 বছর ধরে? যারা কোনো ইলেকশন জেতেননি। তারা কি করছেন? তারা কোনো দেশের হয়ে কাজ করছেন, সেই দেশের হয়ে সামরিকভাবে তাদেরকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন, তাদের ইচ্ছাগুলো পূরণ করছিলেন, যেটা নিয়ে হাসিনা বলেছিল। এবার নেপালেও আমরা বুঝতে পারবো যখন নেক্সট লিডারগুলো সামনে আসবে যে সত্যিকারের নেক্সট প্রাইম মিনিস্টার বা নেক্সট নেপালের ইন্টারিম গভর্নমেন্ট কে চালাবে স্থায়ীভাবে। এবং এইখানে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে এবং আমার মনে হয় স্বতঃস্ফূর্ত ভাবটা যেমন আছে, যে একখানা প্রচণ্ড মানুষের মনে কষ্ট ছিল এবং সেইটাকে এক্সপ্লয়েট করে পেছন থেকে, না হলে এত সুনির্দিষ্টভাবে কি করে তারা কমিউনিকেট করছে নিজেদের সাথে, কে লিডারশিপ দিচ্ছে, জেলখানার কয়েদিদের কে বার করছে, এই বিশৃঙ্খলা একেবারে, মানে এর পেছনে সত্যি কেউ কলকাঠি নাড়ছে কিনা, কোনো অদৃশ্য হাত এখানে কাজ করছে কিনা, বড় হয়ে এই মুহূর্তে সেই প্রশ্নটা দাঁড়াচ্ছে। আমি আমার বাকি অতিথির কাছে যাওয়ার আগে একবার সীমান্তের পরিস্থিতিটা দর্শকদের সামনে তুলে ধরবো। একেবারে পানি ট্যাঙ্কিতে যেহেতু সীমান্ত থমথমে একটা পরিস্থিতি, কিছুক্ষণ আগেও রাজ্যপাল সেখানে পৌঁছেছেন, আপনাদের দেখিয়েছিলাম। এখন ছবিটা কি, সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। কি অবস্থা উজ্জ্বল? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে এখানে রাজ্যপাল এসেছিলেন। রাজ্যপাল প্রায় 45 মিনিট এখানে কাটান। তিনি এসএসবির যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে কথা বলেন, গোটা সিচুয়েশনটা তিনি বোঝার চেষ্টা করেন এবং পরবর্তী ক্ষেত্রে স্থানীয় মানুষজন তাদের সঙ্গেও কিন্তু রাজ্যপাল কথা বলেছেন। বারবারই রাজ্যপাল বলেছেন যে এখানকার যে অবস্থা সেটা কিন্তু একেবারে শান্ত রয়েছে, কোথাও কোনো গণ্ডগোল নেই, গোটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে একেবারে আন্ডার কন্ট্রোল এবং একেবারে শান্ত। এবং এসএসবি যেভাবে এই গোটা বিষয়টা দেখছেন তাতে যে তিনি খুশি, সেটা যে অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু রাজ্যপালের বক্তব্যে উঠে এসেছে। বেশ, আপাতত তোমায় ধন্যবাদ উজ্জ্বল। আমি একবারে আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে, যেহেতু ভারতের প্রতিবেশী রাষ্ট্র, আমি এইখানে সম্পূর্ণা গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি এইটা আপনার থেকে বোঝার চেষ্টা করছি যে যেহেতু ভারতের সঙ্গে 1700 কিলোমিটারেরও বেশি একদম ওপেন বর্ডার রয়েছে, ঠিক কতটা কনসার্ন রয়েছে এবং এরপর আদৌ যে সরকার আসবে, একটা ধারণা ছিল বাংলাদেশের ক্ষেত্রে যে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর কিছুটা স্টেবিলিটি আসবে, যেটা ভারতের ক্ষেত্রে এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। পরবর্তী যে অন্তর্বর্তী সরকার গঠিত হতে চলেছে, একটা সম্ভাবনার কথা নেপালে, আদৌ ভারতের ক্ষেত্রে কতটা সেটা কনসার্ন রয়েছে? কারণ এই মুহূর্তে নেপালের অবস্থান এখনো পর্যন্ত কিছুটা প্রো চীন।
দেখুন, টু বি ভেরি অনেস্ট, প্রথম আপনার যে প্রশ্নটা যে 1700 কিলোমিটার পোরাস বর্ডার, ফার্স্ট অফ অল তো যেটা অলরেডি আজকে আমরা জানতে পারছি যে ইমিগ্রেশনের একটা চাপ কিন্তু ইতিমধ্যে বর্ডার এরিয়াতে পড়েছে। কাজে আমি এর আগেও বলেছি যে এই ইমিগ্রেশনের একটা শর্ট টার্ম ইম্প্যাক্ট কিন্তু ভারতে আসবে, কারণ এই ইমিগ্রেশনটা হবে ঠিক সিমিলার টু হোয়াট উই হ্যাভ উইথ বাংলাদেশ। সেটা হচ্ছে যেহেতু এখানে ইন্টারপার্সোনাল কিন্তু অনেক রিলেশনস নেপালের সঙ্গে ইন্ডিয়ার আছে সোশ্যাল লেভেলে, অর্থাৎ পপুলেশনের লেভেলে, তো সেই একটা সমস্যা তো আছেই। কিন্তু তার থেকেও বড় যে বিষয়টা আছে, যেটা আমার মনে হয় যে নেপালের ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য, 2008 সালের পরবর্তী সময় থেকে নেপালের সরকার বা নেপালে কিন্তু সেই অর্থে রাজনৈতিক কোনো স্টেবিলিটি ছিল না। দ্বিতীয়ত হচ্ছে ভারতের সঙ্গে যদি আপনি দেখেন নেপালের থেকে 25 ধরলে 17 বছরে 14 বার প্রধানমন্ত্রী বদল হয়ে গেছে। এক্স্যাক্টলি, কাজে রাজনৈতিক স্টেবিলিটি নেপালে কখনোই ছিল না। তো নেপালের ইনস্টেবিলিটিতে ইজ আ কনস্ট্যান্ট ফ্যাক্টর ইন্ডিয়ার ক্ষেত্রে। দ্বিতীয়ত যে বিষয়টা, 2014 সাল থেকে নেপালের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক এমনিই খারাপ হয়ে গেছে, মধেসি ইস্যু থেকে শুরু করে। গত পরশুদিন কিন্তু আমরা দেখেছি লিপুলেক পাস দিয়ে চায়না ইন্ডিয়া ট্রেড করবে বলে কিন্তু অলরেডি সেখানে ওলি গভর্নমেন্ট তারা কনসার্ন প্রকাশ করেছে। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে জামাত মদতপুষ্ট যে ইন্টারিম সরকার বসেছিল, ইন্ডিয়া খুব ভালোভাবেই জানতো যে শেখ হাসিনার আউটস্টের পরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষতি হবে। কিন্তু নেপালে যে সরকারের পতন হয়েছে তাদের সাথে সম্পর্ক ভারতের খারাপ ছিল। কাজে একটা বিষয় বুঝতে হবে যে যে অন্তর্বর্তী সরকার আসবে তারা কমিউনিস্ট সরকার নয়, কাজে তারা প্রো চায়না হবে না। এবার বিষয়টা হচ্ছে তারা যদি প্রো আমেরিকা বা প্রো ইন্ডিয়া হয়, তাহলে আমার মনে হয় লং টার্মে ইন্ডিয়ার জন্য এটা বেনিফিশিয়াল, যে যদি তারা অ্যান্টি চায়না কোনো সেন্টিমেন্ট রাখে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে যদি রাজতন্ত্র ফিরে আসে, যদিও আমার মনে হয় না সেটা খুব একটা স্বাভাবিক বা খুব সহজে হবে, কারণ 2015 কনস্টিটিউশনে কমপ্লিট অ্যাবলিশন অফ মোনার্কির কথা বলা হয়েছে। কিন্তু যেহেতু একটা শ্রেণী চাইছে রাজতন্ত্রকে ফিরে আনার জন্য, রাজতন্ত্র যদি ফিরে আসে সেটাও বেনিফিশিয়াল ফর ইন্ডিয়া। একেবারে আমি বলছি একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে, একাধিক নামও অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে একাধিক মুখের কথাও শোনা যাচ্ছে। যেমন সুশীলা কার্কির নাম এই মুহূর্তে সব থেকে বেশি চর্চার মধ্যে রয়েছে, যিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং একমাত্র মহিলা প্রধান বিচারপতি নেপালের সুপ্রিম কোর্টের ছিলেন সুশীলা কার্কি। তিনিও প্রস্তুত রয়েছেন দায়িত্ব নেওয়ার জন্য, এই খবরও পাওয়া যাচ্ছে। কিন্তু আমি একবার দর্শকদের উদ্বেগের চেহারাগুলো একবার এইখানে আপনাদের সামনে রাখতে চাইবো, যারা নেপাল থেকে যারা ফিরে আসছেন সীমান্ত দিয়ে। এক হচ্ছে কেউ হেঁটে আসছেন, কেউ বাসে করে আসছেন, কেউ ঘোড়ার গাড়িতে করে আসছেন। এই রকম একটা চেহারা, আমি সেই ছবিটা একবার আপনাদের সামনে রাখতে চাইবো, যারা নেপাল থেকে এই মুহূর্তে সীমান্ত দিয়ে ফিরছেন। আমরা গিয়েছিলাম বীরগঞ্জে একটা কোম্পানিতে কাজে। ওখান থেকে দেখলাম যে পরশুদিন রাত্রেবেলা থেকে ঝামেলা শুরু হয়েছে। আমরা তো মোটামুটি নেটওয়ার্ক ছিল না, মোবাইলে কিছু বুঝতে পারছিলাম না। তারপর হোটেলের মালিক বলল যে এরকম গন্ডগোল চলছে, আপনারা একটা কাজ করুন, আপনাদের কাজ যদি মিটে যায় তাহলে বেরিয়ে যান। আর এই রকম পরিস্থিতি আমরা অনেকবার এসেছি নেপালে, এরকম পরিস্থিতি কোনোদিনও আমরা ফিল করিনি। বলছে গাড়িটা আগুনে দিতে হবে, ঠিক আছে। আপনারা বললেন যে আপনারা ইন্ডিয়ান না, সেটা ওরা ইন্ডিয়ান এসব কোনো ব্যাপার নেই। ওরা বললো, তখন ওই ড্রাইভারই ব্যাক করে নিল, অন্য ধার দিয়ে আমরা ঘুরে চলে গেলাম।